দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস আব্দুল শাকুর। দর্শক, ভোটের হাওয়া চারদিকে, নমিনেশন ফর্ম উত্তোলন যেমন চলছে, আবার জমা দেওয়ার কার্যক্রমও। এবং আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিক একই সঙ্গে গণভোট। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়ন ফর্ম উত্তোলন এবং জমা দান, সেটির কিন্তু আগামীকালকেই লাস্ট ডেট। আমরা জানি যে সারা দেশেই এই নির্বাচনের হাওয়া চলছে। কারো কারো যেমন মনোনয়ন ফর্ম পাওয়ার সঙ্গে আনন্দ জড়িত আছে, কেউ কেউ আবার দেখা যায় এর সঙ্গে বেদনাও জড়িয়ে গেছে। সমর্থকদের কখনো কখনো উচ্ছ্বাস, আবার কখনো কখনো কারো কারো সমর্থকদেরকে আমরা দেখেছি যে আন্দোলন করতে, নমিনেশন প্রত্যাহার বা পরিবর্তন, এরকম অনেক রকমের ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। তবে এই ভোটের যে হাওয়া, সেই হাওয়ায় আমরা ব্রাহ্মণবাড়িয়া এবং ঠিক একই সঙ্গে ঠাকুরগাঁও দুটো এলাকার চিত্র আমরা আজকের এই আয়োজনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেখানকার কি ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমরা আমাদের আজকের আয়োজনটির নাম রেখেছি ভোটের হাওয়া, ব্রাহ্মণবাড়িয়া এবং ঠাকুরগাঁও। শুরুতে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা আলোচনায় যুক্ত থাকতে চাই এবং সেক্ষেত্রে পীযূষকান্তি আচার্য, আমাদের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান, তিনি আমাদের সঙ্গে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগতম। নির্বাচন যখন আসে, আসলে এই নির্বাচনে আমাদের জনগণ, প্রার্থী, তাদের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে রাজনৈতিক দল, সবার মধ্যে একরকমের উৎসাহ যেমন থাকে, উৎকণ্ঠা থাকে, আনন্দ বেদনার মিশেল থাকে। আমরা যদি ব্রাহ্মণবাড়িয়ার কথা বলি, যে ব্রাহ্মণবাড়িয়া সবসময় জাতীয় যে কোনো বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, জনবহুল এই এলাকা, সেক্ষেত্রে কিছুটা পলিটিক্যালি সেন্সিটিভ। এই মুহূর্তে যদি আপনার কাছে জানতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার যে নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশটা কেমন এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আসলে ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ মোটামুটি ভালো এখন পর্যন্ত। ভোটের হাওয়া আজকের এই অনুষ্ঠানে আসলেই প্রচণ্ড শীতের কারণে ভোটের হাওয়া অনেকটা স্থগিত, কিন্তু আজকে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের যে প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, উনি বিএনপির প্রার্থী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উনি সভাপতিও। এবং আজকে দেখলাম যে তারা কিন্তু অনেকটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু তারা এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং প্রথম মনোনয়নপত্রটি কিন্তু উনি এখানে জমা দিয়েছেন। এখানে আপনি যে উৎসাহ উদ্দীপনার কথা বলেছেন, এখানে অনেক হতাশার চিত্রও আছে। আপনি জানেন যে এই ব্রাহ্মণবাড়িয়া যে 2 আসনটি রয়েছে, অর্থাৎ আশুগঞ্জ, সরাইল এবং বিজয়নগরের 2টি ইউনিয়ন নিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এখানে কিন্তু একজন বিশিষ্ট রাজনীতিক রুমিন ফারহানা, বিএনপির যে নেত্রী, তিনি কিন্তু স্বতন্ত্র নির্বাচন করে একটি নতুন মাত্রা যোগ দিয়েছেন। তিনি বিএনপির মনোনয়ন পাননি, সেই কারণে কিন্তু তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এবং তার সাথে কিন্তু আরেকটি নতুন যুক্ত হয়েছে এখানে, যে মাওলানা জুনায়েদ আল হাবিব, ওনাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছেন। এবং এখানে যে জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছেন, তিনিও কিন্তু নির্বাচন করবেন। আপনি জানেন এখানে জাতীয় পার্টিরও কিন্তু একটা বড় ফ্যাক্টর আছে এবং সেই ক্ষেত্রে বিশেষ করে, এবং এখানে যে জামাতে ইসলামীর যে প্রার্থী, উনি দীর্ঘদিন যাবৎ কিন্তু মাঠে আছেন, মাওলানা মুবারক হোসেন, কিন্তু উনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। এবং এখানে দেখা যাচ্ছে কিন্তু ভোটের মাঠে এখানে চতুর্মুখী লড়াইয়ের আভাস পাচ্ছেন, তাই তো? আমরা যদি একটু জানার চেষ্টা করি যে আপনার এই যে অঞ্চলটা, ব্রাহ্মণবাড়িয়ার কথা যদি বলি, সেক্ষেত্রে ব্যক্তি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নাকি যে মার্কা? আমরা জানি যে ভোটের যখন মাঠ, সেই মাঠে কখনো কখনো দলীয় প্রতীক সেটা হয়ে ওঠে কারো কারোর জন্য মুখ্য, আবার কখনো কখনো ব্যক্তি তার নিজস্ব গুণ, নেতৃত্ব কিংবা তার প্রয়োজন, সেটা কখনো কখনো মুখ্য হয়ে যায়। এখনো পর্যন্ত যতটুকু আপনার কাছে তথ্য আছে, তাতে কি মনে হয় যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা কি আসলে প্রতীক কেন্দ্রিক যাবেন, নাকি ব্যক্তির ইমেজকেও এক্ষেত্রে ভোটের ক্ষেত্রে উপাদেয় হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়ার এক একটি আসনের কিন্তু এক একটি চরিত্র। কোনো কোনো আসনে দেখা যাচ্ছে কি যে প্রতীকটাই মুখ্য, আবার কোনো কোনো আসনে কিন্তু ব্যক্তিটা মুখ্য হয়ে দাঁড়ায়। এবং এখানে আমরা কয়েকটি আসনে দেখেছি যে ব্যক্তি এবং যে দল,
এই দলের প্রতীকের প্রতি মানুষের কিন্তু অনেকটাই মোহ আছে, এবং অনেক আমরা গ্রামের মানুষ দেখেছি যে দলের প্রতীককে ভোট দিতে কিন্তু তারা বেশি উৎসাহ বোধ করে। এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আসন রয়েছে যে আসনে মানে দলের চেয়ে অনেক সময় ব্যক্তি মুখ্য হয়ে দাঁড়ায়, এবং অনেক ক্ষেত্রে ব্যক্তির চেয়ে দলও কিন্তু মুখ্য হয়ে দাঁড়ায়। আসলে ভোটের যে রাজনীতি সেটা তো কেবলমাত্র আগামীকালকে মনোনয়নপত্র জমা দানেরও শেষ দিন, তারপরে আসলে কারা ভোটের মাঠে থাকবেন সেটা হয়তো পুরোপুরি বোঝা যাবে। মনোনয়ন প্রত্যাহারের যখন দিন থাকবে সেক্ষেত্রে আপনারা পরিপূর্ণ হয়তো তালিকাও পেয়ে যাবেন। কিন্তু জাতীয় রাজনীতির যে প্রভাব, সেই প্রভাবটা ব্রাহ্মণবাড়িয়ার পুরো সবগুলো সংসদীয় আসনে কতটা দেখছেন? আসলে কিন্তু যে ভোটের যে হাওয়া বইতে শুরু করেছে, এবং আমরা গতকাল থেকেই দেখেছি ভোটের একটি কিন্তু উত্তাপ ছড়াচ্ছে, এবং মানুষের মাঝে যে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে, এবং অনেকের মনে আবার অনেক চিন্তা করে আসলে কিভাবে তারা ভোট কেন্দ্রে যাবে, কিভাবে ভোট দিতে পারবে, ভোটের পরিবেশটা কেমন হবে, এই বিষয়টি নিয়ে কিন্তু ভোটারদের মধ্যে একটি চিন্তা রয়েছে। এবং তারা আমরা অনেক ভোটারের সাথেও কথা বলেছি, তারা কিন্তু বারবারই বলেছেন যে ভোটের পরিবেশটা যেন ঠিক থাকে এবং তারা যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারেন, এই বিষয়টি কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন। অর্থাৎ তারা একটা সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছে। আমরা বিভিন্ন এলাকাতেই তো দেখি যে তারা প্রচার প্রচারণায় বেশভাবে সরব। এক্ষেত্রে যদি ব্রাহ্মণবাড়িয়ার সকল আসনগুলোর বিভিন্ন রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থী তাদের প্রচার প্রচারণার কৌশলগুলো একটু জানতে চাই, সেক্ষেত্রে কেমন কৌশলে ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু হয়েছে? না, আপনি জানেন এখন বিএনপি হচ্ছে একটি বাংলাদেশের বৃহত্তম দল, এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির যে প্রার্থীরা রয়েছে তারাই কিন্তু দেখা যাচ্ছে এখানে তারা অনেকটা অনেক এখনও বোঝা যাবে না, অনেক আসনে কিন্তু বিএনপির একাধিক প্রার্থী রয়েছে, এবং বিএনপি ব্রাহ্মণবাড়িয়ার 2টি আসনে কিন্তু তাদের শরীরকে ছেড়ে দিয়েছে, এবং বাকি 4টি আসনে বিএনপির প্রার্থী রয়েছে। কিন্তু প্রতিটি আসনেই কিন্তু বিএনপির একাধিক প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আসলে আগামীকালকের পর বোঝা যাবে কারা কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, এবং প্রত্যাহার পর্যন্ত কিন্তু আমাদের সেই অপেক্ষাটা করতে হবে। আমরাও আসলে সেই তথ্যগুলো আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি আপনাদের কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করলাম আমরা। হয়তো সামনের দিনে যখন মনোনয়নপত্র জমা দেয়া কিংবা এরপরে প্রত্যাহারের ডেটগুলো আসবে, তারপর থেকে আমরা হয়তো পরিপূর্ণ তথ্যগুলো যাওয়ার চেষ্টা করব। পীযূষকান্তি আচার্য, হ্যাপেনিং পয়েন্ট আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আছি এই মুহূর্তে কাজিয়ান কাজিটি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা ছোট একটা বিরতি যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আমরা ঠাকুরগাঁয়ের সঙ্গে যুক্ত হব। আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজিয়ান কাজিটি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। বিরতিতে যাওয়ার আগেই আমরা কথা বলছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিয়ে, আর অনুষ্ঠান আমরা নাম দিয়েছি ভোটের হাওয়া ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁও। যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার আলোচনা শেষে আমরা ঠাকুরগাঁওতে যুক্ত হতে চাই। আমাদের সহকর্মী এম এস সামাদ আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এম এস সামাদ। ধন্যবাদ শাকুর। আমরা জানি যে সীমান্ত ঘেঁষা আপনার এই যে আসন, ঠাকুরগাঁওর পুরো জেলার কথা যদি বলি 3টি আসন আছে প্রকৃতিগতভাবে, এবং সীমান্ত যদি তীরবর্তী বলি সেক্ষেত্রে এই আসনের ক্ষেত্রে রাজনৈতিক বিরোধের আলোচনাটা আমরা খুব একটা শুনিনি, কিন্তু সেক্ষেত্রে হেভিওয়েট প্রার্থী যেমন আছে ঠিক একইভাবে নির্বাচনে প্রচার প্রচারণার কৌশলেও কিছুটা হয়তো ভিন্নতা এখানে আছে। আপনার মাধ্যমে একটু জানার চেষ্টা করব যে পুরো ঠাকুরগাঁয়ের যে 3টা আসন আছে সেখানের আসলে নির্বাচনী প্রভাব কি, এই মুহূর্তে কি চলছে? আচ্ছা, ধন্যবাদ শাকুর। ভোটের হাওয়া বলছিলেন, আমাদের উত্তরাঞ্চল হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে শীতেরও হাওয়া কিন্তু রয়েছে, শীতের শুভেচ্ছা। যে আমাদের সীমান্তবর্তী 5টি আমাদের গোটা 5টি আমাদের ঠাকুরগাঁয়ের মধ্যে 5টি জেলা 5টি উপজেলার মধ্যে
4টি ভারতের সীমান্ত ঘেঁষা, অর্থাৎ তারপরে যদি বলি যে যে ভারতের সঙ্গে যে আন্তর্জাতিক সীমান্ত এটি প্রায় 156 কিলোমিটার। সেই কারণে 5টি যে সদর উপজেলাটি রয়েছে, এটি উত্তরের জেলা যে পঞ্চগড় রয়েছে সেটির সঙ্গে অ্যাটাচ, এবং পুরো 4টি উপজেলায় কিন্তু ভারতের সীমান্ত ঘেঁষা। আর সীমান্ত নিয়ে তো নানান ধরনের গল্প আরো হবে। এবং 3টি সংসদীয় আসন রয়েছে। সংসদীয় আসন 1 এটি হচ্ছে ঠাকুরগাঁও 1, ঠাকুরগাঁও সদর উপজেলার 22টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে ঠাকুরগাঁও যে 1, যেটি সংসদীয় আসন বাংলাদেশের পরিসংখ্যানে সেটি 3। এবং ঠাকুরগাঁও 2 আসনে রয়েছে 2টি উপজেলা এবং একটি উপজেলার 2টি ইউনিয়ন। ঠাকুরগাঁও যেটি 2 আসন সেটি হচ্ছে সীমান্ত ঘেঁষা হরিপুর উপজেলা এবং বালিয়াডাঙ্গি উপজেলা, এছাড়াও রানীশঙ্কুল উপজেলা ধর্মগড় এবং কাশীপুর ইউনিয়ন, এই 2টি ইউনিয়ন অর্থাৎ আর আরেকটি উপজেলার যে 2টি যে উপজেলা এটি নিয়ে ঠাকুরগাঁও 2 আসন। এবং ঠাকুরগাঁও 3 আসনে রয়েছে পীরগঞ্জ উপজেলার যে 10টি ইউনিয়ন এবং রানীশঙ্কুল উপজেলার 6টি ইউনিয়ন, সব মিলিয়ে 6টি যে ইউনিয়ন 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে ঠাকুরগাঁও 3 আসন। এবং সংসদীয় এই 3টি আসনে প্রায় 12,15,806 জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6,14,986 জন এবং নারী ভোটার রয়েছেন 6,08,13 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু রয়েছে 813 জন। এখন পর্যন্ত এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাবে, এখন পর্যন্ত 22 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, যদিও আগামীকালকে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দানের লাস্ট ডেট। এবং আপনি জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আসন কিন্তু ঠাকুরগাঁও 1 আসন। এখানে তিনি বরাবরই এর আগেও নির্বাচন করেছেন এবং তিনি এমপিও ছিলেন 2 বার, এবং এবারও তিনি বলছেন এবং তিনি বরাবরই তার নির্বাচনী প্রচারণায় বলছেন যে এই শেষ কথা বলছেন যে এই নির্বাচনেই ওনার সবশেষ নির্বাচন এবং এই নির্বাচনে কিন্তু তার জায়গা থেকে তিনি সহযোগিতা চেয়েছেন। অন্যদিক দিয়ে এর আগে যদিও জামায়াতের পক্ষ থেকে তেমন কোনো হেভিওয়েট প্রার্থী ছিল না, এবারে কিন্তু আমরা দেখেছি যে এবং দেখছি যে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন দেলওয়ার হোসেন, তিনিও কিন্তু তার জায়গা থেকে বেশ মাঠ চষে বেড়াচ্ছেন এবং অনেকটা মুখোমুখি লড়াই হবারও কিন্তু সম্ভাবনা 1 আসনে রয়েছে। অন্যদিক দিয়ে 2 আসনে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি কিন্তু 2 আসন যে রয়েছে সেখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 9 জন। তার মধ্যে জামায়াতের সাবেক যিনি জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, তিনি আওয়ামী লীগের পিরিয়ডেও নির্বাচন করেছিলেন এবং শুধুমাত্র 4,000-5,000 ভোটে সে এলাকায় হেরেছেন। এবং জামায়াতের কিছুটা আধিপত্য কিন্তু ঠাকুরগাঁও 2 আসনে রয়েছে। এবং বিএনপির যিনি মনোনীত প্রার্থী, তিনি ড্যাবের যিনি সাবেক মহাসচিব ডাক্তার আব্দুল সালাম, তিনি এখানে মনোনয়ন পেয়েছেন। এবং সাবেক একজন এমপি বিএনপির জুলফিকার আলী মর্তুজা চৌধুরী, তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন। এছাড়াও এনসিপির একজন রয়েছে এবং যে এবি পার্টি, তা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরও কিন্তু সেই আসনে রয়েছে। তবে সেই আসনে জামায়াতের আধিপত্যটা যেহেতু দীর্ঘ সময় ধরে, এবং যদিও সেই আসনে প্রায় 35 বছর ধরে আওয়ামী লীগের একটা আধিপত্য ছিল এবং আওয়ামী লীগের এমপিও সেই আসনে ছিল। আর 3 আসনে আমরা দেখেছি যে জাতীয় পার্টির একটা অবস্থান ছিল। 3 আসনে জাতীয় পার্টির জনাব হাফিজউদ্দিন আহমেদ, তিনি প্রায় 4 বার এমপি হয়েছেন। এছাড়াও সেখানে কমিউনিস্ট পার্টি, সেখানে বিএনপিরও এমপি ছিল। এবারে যেহেতু জামায়াত সুযোগ পেয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে জামায়াতের মধ্য দিয়েও তারা যেভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন, তাদেরও একটা মুখোমুখি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 50-50, 50-50 চান্সে কিন্তু ঠাকুরগাঁও 3 যে সংসদীয় আসন রয়েছে সেটিতে একটি যে প্রতিদ্বন্দ্বিতা হবার কথা রয়েছে। তবে 1 আসনে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এখানে দেখা গিয়েছে যে সনাতনী ভোটার 5 লাখ ভোটার রয়েছেন, 5 লাখেরও কিছু বেশি ভোটার রয়েছেন ঠাকুরগাঁও 1 আসনে। 5,11,628 জন ভোটার রয়েছেন 1 আসনে। এই 1 আসনে সনাতনী ভোটার গুলো যেদিক দিকে মোড় নিবে, নির্বাচনের ফলাফল হয়তো সেই দিকে সবচেয়ে বেশি ফলাফল দিয়ে বা ঝুঁক বেশি দিকে আমার কাছে মনে হচ্ছে। ঠাকুরগাঁয়ের মোটামুটি আপনি একটা সামারি দিয়েছেন, একটু বিশেষায়িত প্রশ্নে যেতে চাই যে এই যে রাজনৈতিক দলগুলো যেমন তারা প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছে, ব্যক্তি ইমেজ কখনো কখনো এই ধরনের নির্বাচনে প্রভাব বিস্তার করে থাকে বা কখনো কখনো আমরা এটাকে ফ্যাক্টর বলি। সেক্ষেত্রে আপনার যে ঠাকুরগাঁয়ের 3টা সংসদীয় আসন, এই ক্ষেত্রে রাজনৈতিক প্রতীক কি মুখ্য হচ্ছে নাকি কারো কারো ব্যক্তি ইমেজও নির্বাচনের যে প্রভাব বা জয়ী হতে সহযোগিতা করবে? ধন্যবাদ শাকুর। এখানে ব্যক্তি ইমেজ আমরা যতটুকু দেখেছি যে অনেকাংশে, যেহেতু 1984 সালে 1 ফেব্রুয়ারি আমাদের ঠাকুরগাঁও জেলা আনুষ্ঠানিকভাবে জেলা হিসেবে তার জায়গা লাভ করে, এবং ঠাকুরগাঁও সংসদীয় আসনগুলো যদি দেখা যায় যে 1984 পরে 1986 সালে 1986 সালে সংসদীয়ভাবে আসন শুরু হয়। এবং এই 1986 সালে যেমনিভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যিনি বাবা রয়েছেন মির্জা রুহুল আমিন, তিনিও কিন্তু এই ঠাকুরগাঁও 2 আসনে তিনি এমপি হন এবং জায়গা থেকে ওনাদের একটা আলাদা আধিপত্যতার জায়গা রয়েছে। তবে
এই আসনে কিন্তু যারা ভোটার রয়েছেন এবং বিশেষ করে অনেকেই বলছেন, অনেক ভোটারই বলছেন যে 17 বছর নানা ধরনের জল্পনা কল্পনা, কারো রাগ, কারো মান, কারো অভিযোগ, এরকম নানা কারণে কিন্তু তারা ভোট কেন্দ্রে যাননি বা ভোটাধিকার তাদের প্রয়োগ করেনি। তবে এবারে যেহেতু অনেকেরই প্রথম ভোট, মনে করেন যে কয়েকটা ভোট তাদের বয়স চলে গিয়েছে বা বেশ কবার তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন, কিন্তু নানা ধরনের জটিলতার কারণে নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় বা সার্বিক পরিস্থিতি অবলোকন করে তারা ভোট কেন্দ্রে যাননি বা ভোট দেননি। তবে এবার যারা প্রথম ভোট দিবেন তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যে স্বচ্ছতা এবং আগামী যে নতুন বাংলাদেশ গড়বার যে জায়গাটা দিয়ে ব্যক্তি ইমেজ বা পার্সোনালিটি, যে সবকিছু উপেক্ষা করে সবার আগে যে বাংলাদেশ গড়ার যে একটা প্রত্যয়, এই প্রত্যয়টাই কিন্তু আমরা যারা নতুন ভোটার রয়েছেন এবং যারা ভোট দেবেন এবং বিশেষ করে যারা আগের প্রজন্মের মানুষ রয়েছেন তাদের মধ্য দিয়ে কিন্তু আমরা এই প্রবণতা দেখেছি। এবার তারা সকলে তাদের জায়গা থেকে চেষ্টা করছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণ, যেহেতু একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ হয়েছে, নতুন বাংলাদেশে প্রায় 15 মাস চলমান, তারা মনে করছেন যে আগামী বাংলাদেশ বিনির্মাণ করে আর যাতে করে কোনো গণ অভ্যুত্থান না হয়, আর কোনো যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকজন এতিম হয়েছেন, অনেক কন্যা, অনেক তার বাবা হারিয়েছেন, অনেক সন্তান, অনেক বাবা তার সন্তান হারিয়েছেন, এরকম যেহেতু নানা ধরনের ঘটনা ঘটেছে, সেই কারণে তারা বলছেন যে এবারে নতুন বাংলাদেশ করার জন্য আগামীতে যার হাতে এই বাংলাদেশ দেওয়া হবে সে বাংলাদেশ যাতে করে নিরাপদ থাকে, আর কোনো ভীতস্ত যাতে করে না হয়, আর কোনো ভোটের সংস্কৃতি যাতে তার মানে হচ্ছে যে আমাদের সবাই যাতে করে জাতীয় যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোর প্রভাবটাও আসলে ঠাকুরগাঁয়ের পুরো যে আসন 3টি রয়েছে সেখানেও প্রভাব পড়বে। যদিও সীমান্ত তীরবর্তী, আপনি বলছিলেন যে 4টি উপজেলায় রয়েছে যার সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্ত রয়েছে, সেগুলো কখনো কখনো হয়তো সেই বিষয়গুলো কখনো কখনো নিয়ামক হয়ে উঠতে পারে। তবে ভোটের যে আরো কার্যক্রম যখন শুরু হবে নিশ্চয়ই আমরা আবারও আলোচনা বা আড্ডা দেওয়ার সুযোগ পাবো। আজকের আয়োজনের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, গল্প আড্ডায় আমরা দুটো সংসদীয় আসন, ব্রাহ্মণবাড়ী এবং ঠাকুরগাঁও, দুটো জেলা, ইনফ্যাক্ট অনেকগুলো সংসদীয় আসন নিয়ে আমরা কথা বলেছি। আমরা বোঝানোর চেষ্টা করছিলাম সেখানে এই মুহূর্তে কি হয়, তবে আশা করছি যে যত ভোটের সময় এগিয়ে আসবে, নতুন নতুন তথ্য যখন আসবে, তখন আমরাও আপনাদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা উপভোগ করছিলেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট আজকের পর্ব। নিঃসন্দেহে আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা হাজির হবো আপনার কাছে। পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসেন আপনার দেশ। আল্লাহ হাফেজ।